সেকেন্ড ক্লাস থার্মোডাইনামিক্সের। বন্যা করেছে, বন্যা লাস্ট কি টপিকটা একটু বলবে? লাস্ট টপিকটা একদম সেকেন্ড যে ক্লাসটা করেছিলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসটা লাস্ট পড়িয়েছিলাম, তাই তো? আচ্ছা, রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস এই কনসেপ্টটা বলেছিলাম। রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, আচ্ছা এগুলো বলা হয়নি। রিভার্সিবল প্রসেসের ফিচার, ইরিভার্সিবল প্রসেসের ফিচার এগুলো বলা হয়নি। আচ্ছা, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামটা বলেছিলাম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এটা বলেছে, এটা বলেছিলাম। আচ্ছা, এটার আন্ডারে দেখবে রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস দুটো রয়েছে। রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেসটা এই টপিকটা আবার তুমি ইকুইলিব্রিয়াম যখন চ্যাপ্টারটা পড়াবো নেক্সট মান্থে ওখানে তো পাবে, আর এখানে পাবে রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস। ওকে, রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেসটা কি? যখন একটা রিঅ্যাকশনের বেসিস যদি বলি, আগে রিভার্সিবল বলি। রিভার্সিবল প্রসেস যা লিখবো সবাই কিন্তু খাতে একদম নোট ডাউন করবে, এ টু জেড ডিটেলসে লিখ পড়াচ্ছি কিন্তু। রিভার্সিবল প্রসেসটা কি? আমি একটা রিঅ্যাকশন দেখলাম, রিঅ্যাকশনের বেসিসে বলি, তারপরে আমি থার্মোডাইনামিক যে মেকানিক্যাল প্রসেস তাটা সেটা বলবো রিভার্সিবলটা কি। একটা রিঅ্যাকশন নিলাম এ প্লাস বি, এটা কম্বাইন হয়ে এখান থেকে ফর্ম করেছে সি প্লাস ডি। এ প্লাস বি কম্বাইন হয়ে সি প্লাস ডি ফর্ম করেছে। এ প্লাস বিটা কি? রিঅ্যাকট্যান্ট বেসিস, এটা রিঅ্যাকট্যান্ট বেসিস। আর সি প্লাস ডিটা কি রয়েছে এখানে? প্রোডাক্ট বেসিস। ওকে, প্রোডাক্টটা কি রয়েছে? রাইট হ্যান্ড সাইডে রয়েছে, রিঅ্যাকট্যান্ট লেফট হ্যান্ড সাইডে রয়েছে। এবার এই রিঅ্যাকট্যান্টটা কম্বাইন হয়ে প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে, তাই তো? এই রিঅ্যাকট্যান্টটা কম্বাইন হয়ে যে প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে তার জন্য একটা ফোর্স লাগবে, সেই ফোর্সটাকে বলা হয় কি? ড্রাইভিং ফোর্স। তাহলে রিঅ্যাকট্যান্টে যখন প্রোডাক্টে ট্রান্সফর্ম হয় সেই ফোর্সটার নাম হচ্ছে ড্রাইভিং ফোর্স, এটাকে বলা হয় ড্রাইভিং ফোর্স। এবার যদি রিভার্সটা হয়, রিভার্স মিন্স কি? যদি তুমি প্রোডাক্ট বেসিসটা, প্রোডাক্টটা কি রয়েছে সি আর ডি, এই প্রোডাক্টটা যদি কম্বাইন হয়ে আবার রিঅ্যাকট্যান্টে মানে ফিরে আসে, রিটার্ন করে, তখন সেটাকে বলা হয় কি? অপোজিং ফোর্স। অপোজিং ফোর্স বলবো। একটা পেলাম ড্রাইভিং ফোর্স, একটা রয়েছে অপোজিং ফোর্স। রিঅ্যাকট্যান্ট বেসিসটা যখন প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে সেটাকে বলবো ড্রাইভিং ফোর্স। প্রোডাক্টে যখন আবার রিঅ্যাকট্যান্ট ট্রান্সফর্ম হয় তার জন্য একটা ফোর্স লাগবে, সেটাকে বলবো অপোজিং ফোর্স। আচ্ছা, নেক্সট ইনফরমেশন, এই রিঅ্যাকট্যান্ট বেসিসটা যখন প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে এটা কি রয়েছে? এই ডাইরেকশনটাকে বলবো ফরওয়ার্ড ডাইরেকশন। ওকে, আর যখন প্রোডাক্ট বেসিসটা রিঅ্যাকট্যান্টে রিটার্ন করবে সেটাকে বলবো ব্যাকওয়ার্ড ডাইরেকশন। ওকে, তাহলে নেক্সট ইনফরমেশন দেখো, রিঅ্যাকট্যান্ট বেসিসটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হলে সেটাকে বলবো ফরওয়ার্ড। এই ফরওয়ার্ড ডাইরেকশনে যে রিঅ্যাকশনের রেট সেটাকে বলবো কি? ফরওয়ার্ড রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। এই ফরওয়ার্ড রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশনটাকে আমি আর এফ দিয়ে রিপ্রেজেন্ট করব। এবার প্রোডাক্ট বেসিসটা যখন কম্বাইন হয়ে রিঅ্যাকট্যান্টে ট্রান্সফর্ম হবে সেটাকে বলবো যে ফোর্সটা লাগে সেটা অপোজিং ফোর্স। আর প্রোডাক্ট থেকে যখন রিঅ্যাকট্যান্টে পাবো যে রেট হবে রিঅ্যাকশনের রেট, সেটাকে বলবো ব্যাকওয়ার্ড রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন, যেটাকে আমি আর বি দিয়ে রিপ্রেজেন্ট করব। বি মিন্স ব্যাকওয়ার্ড, আর মিন্স রেট। ব্যাকওয়ার্ডের রেট এটা, মানে প্রোডাক্ট থেকে যখন রিঅ্যাকট্যান্ট পাবো, আবার যখন রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট পাবো তখন আর এফ। এম আর মিন্স কি? রেট অফ কেমিক্যাল রিঅ্যাকশন, এম মিন্স ফরওয়ার্ড ডাইরেকশনের রেট। ওকে, আচ্ছা নেক্সট ইনফরমেশন বলা হচ্ছে কি? রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন মিন্স কি? কোন একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশনে যখন এই ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা যখন তোমার সেম হবে তখন সেটাকে বলবো কি? রিভার্সিবল রিঅ্যাকশন। when the rate of forward reaction rate of forward reaction is equal to the rate of backward reaction. A rate of backward reaction, এই দুটো রিঅ্যাকশনের রেট যখন ইকুয়াল হবে তখন সেটাকে বলবো কি? রিভার্সিবল রিঅ্যাকশন। আর রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে যখন এখানে যে ডাইরেকশন লিখেছেন এটা চেঞ্জ হবে তখন এটাকে এভাবে লেখা হয়, এটা কি রয়েছে? রিভার্সিবল, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম ফেজ। মানে তো রিঅ্যাকট্যান্টটা যখন প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে, আর প্রোডাক্টটা যদি এগেন কম্বাইন হয়ে রিঅ্যাকট্যান্টে ট্রান্সফর্ম হয় সেই সাইনটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম সাইন। এটা আর এটাকে বলা হয় রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে এভাবে তুমি লিখবে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট বাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা যখন সেম হবে, মানে যেই রেটে রিঅ্যাকট্যান্ট বেসিসটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে দ্যাট ইজ দ্য আর এফ, সেম রেটে আবার প্রোডাক্টগুলো কম্বাইন হয়ে গিয়ে রিঅ্যাকট্যান্টে রিটার্ন করবে। দিস ইজ দ্য রিভার্সিবল রিঅ্যাকশনের ফিচার।
আর রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি আছে, দুটো সেম হবে। ফরওয়ার্ড রিঅ্যাকশনকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, আর এফ, এটা কার সাথে ইকুয়াল হবে, আর বির সাথে ইকুয়াল হবে, আর এফ ইকুয়াল টু আর বি। ওকে, আর যখন এই ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটের সাথে ইকুয়াল হবে, তখন সেই রিঅ্যাকশনটাকে বলা হয় কি রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল মানে বোথ ডাইরেকশন রিঅ্যাকশনটা প্রসিড করছে, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট। এটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট অফ রিভার্সিবল রিঅ্যাকশন। ওকে, বুঝতে পারলে? রেটটাকে একটু বলে দিই, এটা বলতে হবে। রেট মিন্স কি, দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে সাইডে। রেট বলতে কাকে মেনশন করছে বা কি মেনশন করছে এখানে, আমি ধরে নিলাম এটা ট্রান্সফর্ম হচ্ছে বি তে, এটা কি না রিঅ্যাকট্যান্ট পিসিস, এ হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্ট পিসিস, আর বিটা কি রয়েছে প্রোডাক্ট পিসিস। এবার আমি রেট কি বলছি, রেটটা কি, রেট মিন্স লিখে রাখবে রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন ইকুয়াল টু কনসেন্ট্রেশনের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। আগে লিখে রাখো, আমি এক্সপ্লেন করছি। The change in concentration চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু একটা স্পেসিফিক টাইম, মানে যেই টাইমে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে সেই টাইমটা, চেঞ্জ ইন টাইম। এক্সাম্পল দিলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, চেঞ্জ ইন টাইম। এবার দেখো, এটা রিঅ্যাকট্যান্ট, এটা তোমার প্রোডাক্ট, বিটা প্রোডাক্ট বেসিস। এবার আমি কি করলাম, যখন টাইমটা জিরো, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা মানে এর কনসেন্ট্রেশনটা আমি নিয়েছি সাপোজ তোমার 10 মোলারিটি নিলাম, কনসেন্ট্রেশনটা 10 মোলারিটি ইনিশিয়ালি। এবার টাইম জিরো মানে রিঅ্যাকশনটা স্টার্ট হয়নি, তো রিঅ্যাকশন যদি স্টার্ট না হয় তাহলে প্রোডাক্টটা পাবো কোথায়, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন জিরো। এবার রিঅ্যাকশনটা যদি স্টার্ট হয়, রিঅ্যাকশনটা স্টার্ট হলে এটা ডিকম্পোজ হলে তো প্রোডাক্ট পাবো। রিঅ্যাকশনটা স্টার্ট হয়নি মানে টাইম টি জিরো মানে রিঅ্যাকশন স্টার্ট হচ্ছে না এখানে, তাহলে এইটা ডিকম্পোজ স্টার্ট হয়নি, এখানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা জিরো। এবার আমি একটা স্পেসিফিক টাইম নিলাম, মানে রিঅ্যাকশনটা স্টার্ট হওয়ার পরে আমি কি করলাম যে 2 মিনিটস, টি ইকুয়াল টু 2 মিনিটস নিলাম, মিনিটস মানে 2 মিনিটের জায়গায় আমি কনসেন্ট্রেশনটা মেজার করে দেখলাম, তার এর কনসেন্ট্রেশনটা ডিকম্পোজড হয়ে কতটা হয়েছে না, এটা 8 মোলারিটি হয়েছে। কতটা অ্যামাউন্টে কনসেন্ট্রেশন ডিক্রিজ করেছে, 2 মোলারিটি। তো 2 মোলারিটি গ্যাসে কোথায় না, 2 মোলারিটিটা বি তে ট্রান্সফর্ম হয়েছে, তাহলে বি এর কনসেন্ট্রেশন 2, তাহলে এটা থেকে ব্রেক ডাউন হয়ে 2 তে ট্রান্সফর্ম হয়েছে। যে অ্যামাউন্টের এখান থেকে ব্রেক ডাউন হবে সেম অ্যামাউন্টে প্রোডাক্ট ফর্ম করবে, যাবে এটা কোথায়, যেটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়েছে। ঠিক আছে, তাহলে 2 যদি রিঅ্যাকট্যান্ট থেকে বেরিয়ে যায় তাহলে কতটা অ্যামাউন্টে রিঅ্যাকট্যান্টে কনসেন্ট্রেশন করে থাকবে, ইনিশিয়াল ছিল 10, 2 কনসেন্ট্রেশন বেরিয়েছে, রিমেনিং 10 - 2 দ্যাট ইজ 8 মোলারিটি করে থাকবে। 2 মিনিটে মানে রিঅ্যাকশনটা স্টার্ট হওয়ার 2 মিনিট টাইমে আমি মেজার করে দেখলাম। এবার তুমি কি করলে, রিঅ্যাকশনটা স্টার্ট হওয়ার 2 মিনিট, এবার তুমি রিঅ্যাকশনটা স্টার্ট হওয়ার পর 5 মিনিটস এই টাইমে তুমি অর কনসেন্ট্রেশনটা মেজার করলে, কনসেন্ট্রেশনটা মেজার করে দেখলে যে এর কতটা অ্যামাউন্টে রিমেনিং রয়েছে, কনসেন্ট্রেশন কতটা পড়ে রয়েছে না 5 মোলার, এটা কনসেন্ট্রেশনটা রয়েছে তোমার 7 মোলারিটি, তাহলে এটা কত হবে 3 মোলারিটি। ওকে, এবার তুমি দেখো 2 মিনিট থেকে 3 মিনিট এই টাইমের ডিউরেশনটা কত, 3 মিনিটস। 3 মিনিটসে তোমার রিঅ্যাকট্যান্টের কতটা অ্যামাউন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, 2 মিনিটে ছিল তোমার 8 মোলারিটি, 5 মিনিটসে এসেছে তোমার 7 মোলারিটি, তাহলে 2 থেকে 5 কতটা টাইম ডিউরেশন, 3 মিনিটস টাইম ডিউরেশনে এর কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে 8 - 7 দ্যাট ইজ দ্য 1 কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে 1 মোলারিটি, এবং সেটা লিখেছি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। তাহলে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে 3 মিনিটস টাইমে 1, আর টাইমের চেঞ্জ কত হয়েছে 3 মিনিটস টাইম, ব্যাস দিস ইজ নোন অ্যাজ রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। রেট মানে কি, কোন একটা স্পেসিফিক টাইম ডিউরেশনে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে তার রেশিওটাকে রেট বলে। তো তুমি বলে স্যার সেটা তো বুঝলাম, আপনি রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে করেছেন, প্রোডাক্টের রেসপেক্টে কি করলে হবে, এই হবে। তো প্রোডাক্ট তো সেম জিনিস, 2 মিনিটসে বিয়ের কনসেন্ট্রেশন কত রয়েছে 2 রয়েছে, 5 মিনিটসে বিয়ের কনসেন্ট্রেশন কতটা এসেছে এখানে 3, তাহলে 5 আর 2 বিয়ের টাইম ডিউরেশন কত 3 মিনিটস, 3 মিনিটসে বিয়ের কনসেন্ট্রেশন কতটা চেঞ্জ হয়েছে 3 আর 2 মানে 1 চেঞ্জ হয়েছে, তাহলে সেম 1/3। দিস ইজ দ্য রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। রেট মানে একটা স্পেসিফিক টাইম ডিউরেশনে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের যে কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে তার রেশিও, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বা টাইমের চেঞ্জ, দিস ইজ নোন অ্যাজ এ রেট অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। এটা রেটের কনসেপ্ট। এবার এই রেটটা, এই যে কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে সেটা তোমার কি রেটটা বের করলাম, কনসেন্ট্রেশন চেঞ্জের রেসপেক্টে ফরওয়ার্ড ডাইরেকশনে রেট আর ব্যাকওয়ার্ড ডাইরেকশনে রেট বের করলাম। সেই দুটো রেট যখন সেম হয়ে যাবে তখন সেই রিঅ্যাকশনটাকে বলবো রিভার্সিবল। মানে যেই রেটে রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে সেম রেটে আর প্রোডাক্টটা রিঅ্যাকট্যান্টে ট্রান্সফর্ম হবে, যে রেটটা বের করলাম দুটো যখন রেট সেম হবে তখন সেটাকে বলবো রিভার্সিবল রিঅ্যাকশন। আর রিভার্সিবল সাইনটা এটা হবে, এটা ইকুইলিব্রিয়াম বলে, ইকুইলিব্রিয়াম এটা পড়বো আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারতে গিয়ে। এখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার নাকি আগে বলো, তারপরে আসছি নেক্সট।
ওকে, আর কার কোনো ডাউট আছে? বন্যা পাইতে হলে তো বন্যা আরে কি জানো বলতে প্রিয়দর্শিনী বাস রেটটা হয়েছে। রিভার্সিবল রিঅ্যাকশনের কনসেপ্ট বললাম। এবার রিভার্সিবল রিঅ্যাকশনে কিছু ফিচার রয়েছে, ফিচারগুলো লিখে রাখো। এই কনসেপ্টগুলো লাগবে তোমাদের এক্সামে আসে কোশ্চেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন যখন কোশ্চেন করবে এই ফিচারগুলো লাগবে, লিখে রাখো ফিচারগুলো। ক্যারেক্টারিস্টিক্স ফিচার ফর রিভার্সিবল রিঅ্যাকশন, মানে একটা রিঅ্যাকশন রিভার্সিবল হতে গেলে কি কি কন্ডিশন হতে হবে সেই কন্ডিশনগুলো বলবো। ওকে, অলরেডি তোমরা কিন্তু দুটো কন্ডিশন বলতে পারবে, যেটা আমি লিখে দিয়েছি কন্ডিশনগুলো। ফার্স্ট কন্ডিশনটা লিখে রাখবে, এই রিভার্সিবল রিঅ্যাকশনটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ রিভার্সিবল রিঅ্যাকশন এটা লিখে রাখবে, ঠিক আছে? ফার্স্ট ফিচারটা কি রয়েছে, রিভার্সিবল রিঅ্যাকশনটা কিন্তু স্লো হয়। প্র্যাকটিক্যালি তুমি আউটার সাইড থেকে দেখলে স্লো ফিল হয়, বাট অ্যাকচুয়ালি স্লো না, বাট আউটার সাইড থেকে দেখলে স্লো হয়। কেন স্লো ফিল হয় আমি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি, আগে লিখে নাও। লিখে রাখবে রিভার্সিবল প্রসেস ইনভলভ স্লো চেঞ্জ। রিভার্সিবল প্রসেস ইনভলভ স্লো চেঞ্জ। ওকে, দেখো এই পয়েন্ট আমি এক্সপ্লেন করছি, এখানে যতগুলো পয়েন্ট বলবো ইচ এন্ড এভরি পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করে যাচ্ছি। আচ্ছা, রিভার্সিবল প্রসেস মিন্স আমি কি বললাম, রিঅ্যাকট্যান্টটা যে রেটে প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে প্রোডাক্টটাও সেম রেটে রিঅ্যাকট্যান্টে রিটার্ন করবে। ওকে, দ্যাট ইজ দ্য ফরওয়ার্ড ডাইরেকশনের রেট। যখন ব্যাকওয়ার্ড ডাইরেকশন রেটের সাথে ইকুয়াল হবে তখন সেই রিঅ্যাকশনটাকে বলবো রিভার্সিবল রিঅ্যাকশন বা রিভার্সিবল প্রসেস। ওকে, এবার আমরা পড়ছি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে রিভার্সিবল প্রসেসটা কি, তো রিঅ্যাকশনের রেসপেক্টে বললাম। থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে দেখি একটা সিস্টেম যদি নিই, একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারে আমি কি করলাম, একটা পৃষ্ঠ ম্যানেজ করে রাখলাম, ঠিক আছে? এই ইনার সাইডে যেটা রয়েছে সেটা তোমার সিস্টেম, ইনার সাইডে যেটা রয়েছে, আর আউটার সাইডটা কি বলবো, এটা সারাউন্ডিং। আউটার সাইডে রয়েছে সারাউন্ডিং আর ইনার সাইডে রয়েছে সিস্টেম। তাহলে এটার ক্ষেত্রে তোমার কি বলেছে, সিস্টেম থেকে যে অ্যামাউন্টের হিট বাইরে বেরিয়ে যাবে আউটার সাইড থেকে সেম অ্যামাউন্টের হিটটা ইনার সাইডে আসবে, মানে সিস্টেমে আসবে। ওকে, সিস্টেম থেকে আউটার সাইডে দ্যাট ইজ দ্য সারাউন্ডে যদি তোমার 2 ক্যালোরি তোমার কি বলে ওখান থেকে হিটটা বাইরে বেরিয়ে যায় 2 ক্যালোরি, আউটার সাইড থেকে 2 ক্যালোরি হিট ইনার সাইডে এন্ট্রি নেবে, অ্যামাউন্ট আছে, তখন সেটাকে বলবো কি এটা রিভার্সিবল প্রসেসে রয়েছে। এটা উইথ রেসপেক্ট টু আমি কি বললাম থার্মোডাইনামিক প্রসেস। আমি ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা রিঅ্যাকশনের রেসপেক্টে, বাট আমরা পড়ছি থার্মোডাইনামিক সিস্টেম, মেকানিক্যাল প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস, এটা লাস্ট ক্লাসে বলেছিলাম। তো থার্মোডাইনামিক্স প্রসেসের ক্ষেত্রে রিভার্সিবল মিনস কি, যেই রেটে যে অ্যামাউন্টের হিট সিস্টেম থেকে সারাউন্ডিং থেকে সিস্টেমে এন্ট্রি নেবে সেম অ্যামাউন্টের হিটটা কি আসবে সিস্টেম থেকে সারাউন্ডে বেরিয়ে আসবে, দুটো অ্যামাউন্টের সেম রয়েছে, তার ভিতরে যেটা রিভার্সিবল প্রসেসে রয়েছে। ওকে, এবার চলে আসবে ফার্স্টে পয়েন্টে লিখলাম যে রিভার্সিবল প্রসেসটা ভেরি স্লো চেঞ্জ হয়। প্র্যাকটিক্যালি চেঞ্জটা স্লো হয় না, ফাস্টই হয়, বাট আউটার সাইড থেকে দেখলে এটা স্লো ফিল হয়। কেন ফিল হয় দেখো, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমরা এই এক্সপেরিমেন্টটা বাড়িতে করতে পারবে। আচ্ছা, তোমরা কি করবে, একটা কন্টেনার নেবে, এই কন্টেনারে তোমরা কি করবে হাফ পোর্শন ওয়াটার দিয়ে দেবে এখানে। ওকে, আচ্ছা সেকেন্ড একটা কন্টেনার নেবে, এই কন্টেনারটাকে তুমি কি করবে ওয়াটার লাগবে, দুটোই হাফ পোর্শন ওয়াটার নিলে এটাকে ডিপ ফ্রিজে রাখবে, এটাকে ডিপ ফ্রিজে রাখবে, এটা নর্মাল ফ্রিজে রাখবে। ফ্রিজে রাখার পর দেখবে এই টেম্পারেচারটা সেকেন্ড দিন যখন এটা নিয়ে আসবে, আজকে রাত্রে করবে, নেক্সট দিন তুমি কি করবে, এটা ওয়াটার টেম্পারেচারটা তোমার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ট্রান্সফর্ম হবে, বাট এই ওয়াটারটা কি থাকবে লিকুইড ফেজে এক্সিস্ট করবে। নর্মাল রেখেছি আমি এটা লিকুইড ফেজে এক্সিস্ট করেছে এই ওয়াটারটা। আর সেকেন্ড কি করেছে, এটাকে ডিপ ফেজে রেখেছি, এটা কিসে ট্রান্সফর্ম হবে, আইসে ট্রান্সফর্ম হবে। ডান। এবার কি করবে, দুটোকে বাইরে বের করে নিয়ে এসে সে থার্ড একটা কন্টেনার নেবে, এই থার্ড কন্টেনারে তুমি ওয়াটারটাকে নাও, এই ওয়াটারের টেম্পারেচারটা কত 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ভালো করে শুনবে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবার যে আইস কিউব যেটা ছিল না, আইস কিউবটার টেম্পারেচারটা কত রয়েছে, এটারও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রয়েছে। ওয়াটারের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আইসের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এই আইসটাকে তুমি ওয়াটারের মধ্যে অ্যাড করে দাও, আইসটাকে আমি ওয়াটারের মধ্যে অ্যাড করলাম, যার টেম্পারেচার রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দুটোকে মিক্স করলাম। মিক্সিং এর পর এই মিক্সারটাকে তুমি, এটা কার মিক্সার, আইস প্লাস ওয়াটারের মিক্সার, আইসের টেম্পারেচার 0 ডিগ্রি, ওয়াটারের টেম্পারেচার 0 ডিগ্রি, এই মিক্সারটাকে তুমি জাস্ট নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দাও, ডিপ ফ্রিজে রাখবে। রেখে দেওয়ার পর তুমি কি করলে, সেকেন্ড দিন দেখলে যে আইসটা আইসি রয়েছে, ওয়াটারটা ওয়াটারই রয়েছে, চেঞ্জ আর হচ্ছে না।
সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, 1 মান্থ যখনই দেখছো যে আইস তো মেল করছে না, আইসি রয়েছে, ওয়াটার কি হচ্ছে, যে ওয়াটারটা নিয়েছিল ওয়াটারটা ওয়াটারই রয়েছে, আইসি ট্রান্সফর্ম হচ্ছে না। ইন্টারেস্টিং জিনিস করছে না কেন? তাহলে এখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করেছে। কার সাথে কার ইকুইলিব্রিয়াম? না, এখানে যে ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করেছে বিটুইন 0°C টেম্পারেচারের আইসের সাথে ইকুইলিব্রিয়াম উইথ দ্য 0°C টেম্পারেচার ওয়াটার। ওকে, প্রতি বলো স্যার এটা ইকুইলিব্রিয়ামটা কোথায়, কিছু বুঝতে পারছি না। ইকুইলিব্রিয়াম মানে আপনি তো বললেন যে একটা পিসিস সেকেন্ড একটা পিসিসে ট্রান্সফার, দ্যাট ইজ দ্য রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এখানে তো আইস তো 0°C টেম্পারেচার আইস তো আইসি রয়েছে, এটা তো ওয়াটার ট্রান্সফার হচ্ছে না। আমরা তো নেক্সট এটাকে ভিজুয়ালাইজ করতে পারছি না। আবার 0° ওয়াটারটা তো ওয়াটারই রয়েছে, এটা আইসি ট্রান্সফার হতে পারছে না। এটা তোমরা নেকটাই দেখতে পাচ্ছ, বাট প্র্যাকটিক্যালি কি হয়, এই 0°C টেম্পারেচারে আইসটা যেই রেটে 0° ওয়াটারে ট্রান্সফর্ম হবে, সেম রেটে 0°C টেম্পারেচার ওয়াটারটা আবার আইসে ট্রান্সফর্ম হচ্ছে, মানে যে অ্যামাউন্টে বা যে রেটে। সাপোজ এটা একটা স্পেসিফিক অ্যামাউন্ট, ঠিক আছে? সো ধরে নিলাম এটা ভি ভলিউম, 0°C টেম্পারেচারে ভি ভলিউম আইস যদি তোমার 0° ওয়াটারে ট্রান্সফর্ম হয়, সেম ভলিউমে 0° ওয়াটারটা আবার 0° আইসে ট্রান্সফর্ম হবে। এটা এতটাই ফাস্ট হচ্ছে, এতটাই ফাস্ট হচ্ছে যেটা আমরা নেকটাই ভিজুয়ালাইজ করতে পারছি না, যেটা আমাদের কাছে অ্যাপারেন্টলি কি ফিল হচ্ছে, ভেরি স্লো ফিল হচ্ছে। দ্যাটস ওয়াই সেটাকে আমি লিখছি রিভার্সিবল প্রসেস ইন ভেরি স্লো চেঞ্জ, বাট দিস চেঞ্জ ইজ ভেরি ফাস্ট। বুঝতে পারলে প্রিয়দর্শিনী? বন্যা বুঝতে পারছো? বন্যা এটাকে আমি আরো ব্রডলি এক্সপ্লেন করবো যখন আমি পড়াবো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের রিভার্সিবল ইরিভার্সিবলটা আরো ডেপথে রয়েছে। থার্মোডাইনামিক্স যতটুকু আছে তার বেশি আমি এক্সপ্লেন করে যাচ্ছি। ফার্স্ট নাম্বার পয়েন্ট আমি এক্সপ্লেন করলাম, ঠিক আছে? রিভার্সিবল প্রসেসটা প্র্যাকটিক্যালি স্লো ফিল হচ্ছে, বাট স্লো না, এটা ভেরি ফাস্ট হয়। কেন স্লো ফিল হচ্ছে তার এক্সপ্লেনেশনটা করলাম। ওকে, এবার সেকেন্ড নাম্বার পয়েন্ট আসবো। সেকেন্ড নাম্বার পয়েন্ট যেটা রয়েছে মুছে দিলাম এটা। সেকেন্ড নাম্বার পয়েন্টটা লিখে রাখবে। সেকেন্ড নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। রিভার্সিবল প্রসেস gives maximum work done, মানে এখানে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। এখানে ম্যাক্সিমাম মিন্স কি, তার হায়ার লিমিট অবধি ওয়ার্ক করে। যদি বলে স্যার কিছু বুঝতে পারছি না, দেখো আবার এক্সাম্পল দিচ্ছি, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা দেখো আমি কি করলাম, রিঅ্যাক্ট্যান্ট পিসিসটা আর আগে আমি রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের বেসিসে বলি, তারপর সিস্টেম সামগ্রীর রেসপেক্টে এক্সাম্পল দেবো। ওকে, এটা রিঅ্যাক্ট্যান্ট পিসিস, রিঅ্যাক্ট্যান্টটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে। রিঅ্যাক্ট্যান্ট যখন প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে, এই ডাইরেকশনটাকে বললাম ফরওয়ার্ড। প্রোডাক্টটা যখন রিঅ্যাক্ট্যান্টে ট্রান্সফর্ম হবে সেটাকে বললাম ব্যাকওয়ার্ড। আর আমি কি জানি, রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট ফরওয়ার্ড ডাইরেকশনের রেট ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড ডাইরেকশনের রেট। এটা তো অলরেডি পড়ে নিয়েছি, তবে সেটা রিভার্সিবল হবে, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম হবে। নেক্সট ইনফরমেশন দেখো, এই রিঅ্যাক্ট্যান্টটা যদি প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে না, এটা যদি স্লো হয়ে যায় ফরমেশন, রিঅ্যাক্ট্যান্টটা যদি প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়, যে রেটটা স্লো হয়, তাহলে প্রোডাক্টের সাইড থেকেও রিঅ্যাক্ট্যান্টে আসার রেটটা কি আসবে, স্লো হবে। কারণ দুটোতে কি রয়েছে, ইকুয়াল হতে হবে, তবে রিভার্সিবল হতে হবে। এবার নেক্সট ইনফরমেশন, এই রিঅ্যাক্ট্যান্ট কখনো রিঅ্যাক্ট্যান্ট যে প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে, যে রিঅ্যাকশনগুলো ন্যাচারাল রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনগুলো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে ট্রান্সফরমেশনের রেটটা কখনোই স্লো হয় না, অলওয়েজ ফাস্ট হয়। মানে ম্যাক্সিমাম লেভেলে হয় অ্যাকচুয়ালি, যতটা হাই লিমিট হতে পারে, যেটা ন্যাচারালি রিঅ্যাকশনটা টেক প্লেস হয়। তাহলে এইটা এই সাইড থেকে কি করছে, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান করছে, ম্যাক্সিমাম স্পিডে যাচ্ছে, ম্যাক্সিমাম রেটে যাচ্ছে। তাহলে রিঅ্যাক্ট্যান্টে যে প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে, এটা ওয়ার্ক ডানটা কি রয়েছে, ম্যাক্সিমাম। তাহলে এই সাইড থেকে যদি ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হয়, তাহলে আমাকে ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ করতে গেলে প্রোডাক্টটাও রিঅ্যাক্ট্যান্টে যে ট্রান্সফর্ম সেটা ম্যাক্সিমাম ওয়েতে আসতে হবে। তাহলে এটাও কি আসবে, ম্যাক্সিমাম ওয়েতে আসবে। ম্যাক্সিমাম মিন্স কি, না ওয়ার্ক ডানের লিমিটটা ম্যাক্সিমাম হতে হবে, নাহলে তো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হবে না। এটা যদি ম্যাক্সিমাম হয়, এটাও ম্যাক্সিমাম হতে হবে, তবে দুটো ভ্যালু সেম হবে, তখন সেটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হবে, দ্যাট ইজ দ্য রিভার্সিবল ট্রান্সফার। ওই জন্য লিখেছি এটা ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। আরেকবার আমি রিপিট করছি, দেখো একটা রিভার্সিবল রিঅ্যাকশন মিন্স কি, ফরওয়ার্ড ডাইরেকশনের রেটটা ব্যাকওয়ার্ড স্পেস সেম হতে হবে, এটা আমরা করে নিয়েছি। সেম ইনফরমেশন, নেক্সট ইনফরমেশন বললাম কি, না যেগুলো ন্যাচারালি যে রিঅ্যাকশনগুলো হয়, সেই ন্যাচারাল রিঅ্যাকশনগুলো কি হয়, রেটটা বা ওয়ার্ক ডানের লিমিটটা সবসময় একদম অপটিমাম লেভেলে হয়। আমি এটা রিঅ্যাকশনটা ন্যাচারাল বা ন্যাচারালি টেক প্লেস হচ্ছে বললাম। তাহলে রিঅ্যাকশনটা যদি ন্যাচারালি টেক প্লেস হয়, দ্যাট ইজ দ্য রিঅ্যাক্ট্যান্টের প্রোডাক্টটা যদি ন্যাচারালি হয়, তাহলে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হবে, তাই তো? এটা যদি ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হয়, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের ওয়ার্ক ডান ও রেটটা আর এগুলো যদি ম্যাক্সিমাম হয়,
তাহলে তোমাকে ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ করতে গেলে তুমি আরবি তো ম্যাক্সিমাম হতে হবে। তাহলে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার যে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুটোই ম্যাক্সিমাম লেভেলে থাকে বা ম্যাক্সিমাম লিমিটে থাকে। ম্যাক্সিমাম লিমিট মানে কি বোথ সাইডের ওয়ার্ক ডানের যে লিমিটটা সেটা ম্যাক্সিমাম রয়েছে। ওকে, সেটা লিখেছি এখানে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে গিভস ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। অর্চিত বুঝতে পেরেছো? অর্চিত ওকে, এবার থার্ড নাম্বার পয়েন্টটা কি দেখো, তাহলে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান এবং আমি রিঅ্যাকশনের রেসপেক্টে করি, তাহলে সিস্টেম সারাউন্ডিং এর রেসপেক্টে সিস্টেমটা যতটা লিমিটে রিঅ্যাকশনটা করবে দ্যাট ইজ দ্য সিস্টেম থেকে সিস্টেমের ওয়ার্ক ডানের লিমিটটা যতটা হবে সারাউন্ডিং এর ওয়ার্ক ডানের লিমিটটাও সেম অ্যামাউন্টের হবে। তাহলে সিস্টেম আর সারাউন্ডিং এ দুটো ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম লেভেলে থাকবে। দ্যাট ইজ দ্য, আমি যদি আবার ড্র করে দেখাই, এটা যদি সিস্টেম হয়, এটা সিস্টেম, এটা আউটার সাইডটা সারাউন্ডিং, তাহলে সিস্টেম থেকে হিটটা বেরিয়ে যাচ্ছে, তো সিস্টেম থেকে যে হিটটা বেরিয়ে যাচ্ছে সিস্টেমকে ছেড়ে দিবে, সিস্টেম থেকে ফোর্সফুলি বের করে দিচ্ছে। তাহলে সিস্টেমে যে ওয়ার্ক ডানের লিমিটটা যতটা হাই বা ম্যাক্সিমাম যদি হয়, তাহলে সারাউন্ডিং এ কি করবে, ম্যাক্সিমাম ওয়েতে ম্যাক্সিমাম লিমিটে অপটিমাম লেভেলে হিটটাকে বাইরে থেকে ভিতরে পুশ করবে। তাহলে এটা ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম, এটা ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম ওয়ার্ক ডানটা লিখেছি এটা, ঠিক আছে। আর নেক্সট ইনফরমেশন থার্ড নাম্বার পয়েন্ট যেটা রয়েছে না, এটা কিন্তু তোমার কি সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে করবে, যেটা তো পয়েন্ট অ্যাকচুয়ালি রিভার্সিবল হতে গেলে রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে সিস্টেম আর সারাউন্ডিংটা সবসময় কি থাকে, ইকুইলিব্রিয়াম ফেজে অ্যাচিভ করে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। তাহলে লিখে রাখবেন থার্ড নাম্বার, সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং এটা কি করবে, অ্যাচিভ ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ করবে, এটা পয়েন্ট নাম্বার থার্ড, ঠিক আছে। এটা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি পয়েন্ট নাম্বার থার্ডটা। পয়েন্ট নাম্বার ফোরটা লিখে রাখবেন, লাগবে না, আচ্ছা একটা ইনফরমেশন বলছি দেখো, এটা বলতে কি হবে, রিঅ্যাক্ট্যান্ট পিসিস আর এটা প্রোডাক্ট পিসিস। রিঅ্যাক্ট্যান্টটা যখন প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়, এটা আমি কি বলেছিলাম, ড্রাইভিং ফোর্স বলেছিলাম, ড্রাইভিং ফোর্স। আর প্রোডাক্টটা যখন রিঅ্যাক্ট্যান্টে ট্রান্সফর্ম হচ্ছে সেটাকে বলেছিলাম অপোজিং ফোর্স, ঠিক আছে, ড্রাইভিং ফোর্স অপোজিং ফোর্স। এবার আমি বললাম রিঅ্যাকশনটা রিভার্সিবল রয়েছে, রিভার্সিবল মিন্স ড্রাইভিং ফোর্স অপোজিং ফোর্স সেম হয়েছে। এবার তুমি বলো ড্রাইভিং ফোর্স অপোজিং ফোর্স সেম হবে, বাট প্র্যাকটিক্যালি এটা কি একদম সেম ভ্যালু হবে, না ড্রাইভিং ফোর্সটা স্লাইটলি গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য অপোজিং ফোর্স হবে, না অপোজিং ফোর্সটা স্লাইটলি গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য ড্রাইভিং ফোর্স হবে, কি হতে পারে বলো তো? মানে স্লাইটলি গ্রেটার দ্যান হবে, তাই তো? কেন বলতে পারবে? এয়ার রেজিস্ট্যান্স, এয়ার রেজিস্ট্যান্স আমি বুঝলাম না, কিভাবে একটা এক্সপ্লেন করো, কিভাবে বললে? দেখো একটা জিনিস আমি বলো। ঠিক আছে, হ্যাঁ অনেকটা গেছে, ঠিকঠাকই বলেছো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ফ্রি ওয়েতে হচ্ছে না, কেন হচ্ছে না দেখো আমি এক্সপ্লেন করে দিচ্ছি সবার জন্য। মনে রাখবে কোন একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্সটা স্লাইটলি গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য অপোজিং ফোর্স, দুটো ভ্যালু নিয়ারলি সেম হয় বাট একটু গ্রেটার দ্যান হবে। কেন হবে? দেখো একটা জিনিস তোমরা প্র্যাকটিক্যালি ভাবো, রিঅ্যাক্ট্যান্টটা প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্টটা ব্রেকডাউন করলে প্রোডাক্টে হবে, তাই তো? তাহলে ইনিশিয়ালি কার প্রোডাক্ট, আগে তো প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে, তারপরে তো রিঅ্যাক্ট্যান্টে ঘুরে আসবে। অপোজিং ফোর্সটা কখন আসবে? যখন প্রোডাক্টটা রিঅ্যাক্ট্যান্টে আসবে। তাহলে প্র্যাকটিক্যালি কোনটা আগে হয়? রিঅ্যাক্ট্যান্ট থেকে তাকে প্রোডাক্টে ট্রান্সফর্ম হতে হবে, আর রিঅ্যাক্ট্যান্টটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হতে গেলে এই ড্রাইভিং ফোর্স যদি তোমার স্লাইটলি বেশি না হয়, চেন এই সাইকেলিক সিস্টেম তো তোমার এক্সিস্টই করবে না, তাকেও তো একজন স্টার্ট করতে হবে, তারপরে তো তোমার সাইকেল সিস্টেমটা আসবে, এটা তো সাইকেলিক সিস্টেম চলছে। এটা স্টার্টিং জোনটা তো কাকে তো স্টার্ট করতে হবে, সেটা কাকে দিয়ে স্টার্ট করবো? অপোজিং ফোর্স তো হবে না, আগে তো প্রোডাক্ট ফর্ম করো তারপরে অপোজিং ফোর্সটা গল্প আসবে। আগে তো প্রোডাক্ট ফর্ম করতে গেলে রিঅ্যাক্ট্যান্টের প্রোডাক্টে ট্রান্সফর্ম হতে হবে, আর রিঅ্যাক্ট্যান্টের প্রোডাক্টে ট্রান্সফর্ম হওয়া হচ্ছে ড্রাইভিং ফোর্স। তাহলে কোনো একটা রিঅ্যাকশন, কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন স্টার্টিং যেটা করতে গেলে
তোমার কি করতে হবে, ড্রাইভিং ফোর্সটা স্লাইডলি গেটার হবে, নাহলে তো রিঅ্যাকশনটা স্টার্ট হবে না। রিঅ্যাকশন স্টার্ট না হলে তো অপোজিং ফোর্সই আসবে না, আর রিঅ্যাকশন স্টার্ট হলে প্রোডাক্ট ফর্ম করবে, অপোজিং ফোর্সের গল্প আসবে না। ওকে, ওই জন্য কোনো একটা রিঅ্যাকশন স্টার্ট করতে গেলে ইনিশিয়ালি তোমার এটা হবে স্লাইডলি গেটার দেন দ্যাট অফ অপোজিং ফোর্স। ব্যাস, এই চারটে পয়েন্টই মনে রাখবে। রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে লিখে রাখবে 4 নাম্বার পয়েন্ট, ড্রাইভিং ফোর্স is slightly greater than opposing force. Yes, এটা রিভার্সিবল প্রসেস এটাতে বললাম। আর রিভার্সিবল in case of a reversible reaction, driving force greater than opposing force, because রিঅ্যাকশনটা স্টার্ট হবে না। তো ড্রাইভিং ফোর্স যদি বেশি না হয় রিঅ্যাকশনটা স্টার্টই করতে পারবে না, আর রিঅ্যাকশন স্টার্ট না হলে তো অপোজিং ফোর্সই আসবে না। যেটা লিখে রাখতে পারো, as to start the reaction, রিঅ্যাকশন স্টার্ট করতে গেলে ড্রাইভিং ফোর্সটা স্লাইডলি গ্রেটার দেন হতেই হবে, আর রিঅ্যাকশন স্টার্ট না হলে তো অপোজিং ফোর্সও আসবে না, তাহলে সাইক্লিক সিস্টেমও আসবে না। ঠিক আছে, আর এটা আমি রিঅ্যাকশন প্রোডাক্টের রেসপেক্টে বললাম, আর সিস্টেম আর সারাউন্ডিং এর রেসপেক্টে বললে একই জিনিস। এটা কি রয়েছে সিস্টেম, এটা কি রয়েছে সারাউন্ডিং। ঠিক আছে, সিস্টেম আর সারাউন্ডিং, সিস্টেমটা যখন সারাউন্ডিং এ ট্রান্সফর্ম হবে এটা তোমার ড্রাইভিং ফোর্স। সিস্টেম থেকে যদি কোনো হিট বা এনার্জি সারাউন্ডিং এ যায় সেটা ড্রাইভিং ফোর্স, আর সারাউন্ডিং থেকে যদি তোমার সিস্টেমে আসে সেটাকে বলবো অপোজিং ফোর্স। এই ড্রাইভিং ফোর্সটা ওই জন্য স্লাইডলি গেটার হতো, নাহলে সারাউন্ডিং এ আসবে কিভাবে, সারাউন্ডিং এ এলেই তো তোমার সিস্টেম আর ঘুরে যাওয়ার কথা ভাববো আমরা। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি একটু বেশি হতে হবে না, নাহলে তো সারাউন্ডিং এ আসতে পারবে না। ঠিক আছে, সেটা তোমার কনসেপ্ট। এটা রিভার্সিবল সিস্টেমের ক্ষেত্রে কনসেপ্টগুলো বললাম। রিভার্সিবল আরেকটা জিনিস মনে রাখবে, প্র্যাকটিক্যালি ন্যাচারালি রিভার্সিবল বলে কিছু এক্সিস্ট করে না। রিভার্সিবল সিস্টেমটা অ্যাচিভ করতে গেলে তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশন মিনস আইদার তোমাকে টেম্পারেচারটাকে ফিক্স করতে হবে, আর প্রেসার ফিক্স করতে হবে, আর ভলিউম ফিক্স করতে হবে। তুমি বলবে কেন? তখন যে এক্সাম্পলটা দিয়েছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ওয়াটার আর 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের আইসটা রিভার্সিবল হয়, এক্সাম্পলটা দিয়েছিলাম না? তাহলে দেখো কন্ডিশনটা কি, টেম্পারেচার 0 ডিগ্রি হলেই কিন্তু দুটো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে এখানে, বা দুটোর মধ্যে রিভার্সিবল কনসেপ্ট আসছে। তাহলে এটা প্যারামিটার কে, আর তোমার টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখেছিলাম, বুঝতে পেরেছো? তাহলে এটা এই 0 ডিগ্রি টেম্পারেচার 0 ডিগ্রি আইস এটাকে তুমি ন্যাচারালি এক্সিস্ট মানে নিয়ে আসতে পারবে? ন্যাচারালি নিয়ে আসা পসিবল না, কেন কিছু না কিছু ভেরিয়েশন আসবে। ওই জন্য কি বলেছি, রিভার্সিবল প্রসেসটাকে অ্যাচিভ করতে গেলে তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ দ্য ন্যাচারালি কোনো প্রসেস রিভার্সিবল হয় না। ঠিক আছে, সেটা লিখে রাখবে। ঠিক আছে, ইট ইজ নট টেক প্লেস ন্যাচারালি অ্যাজ ইউজুয়ালি, ন্যাচারালি হয় না এটাকে। ওকে, কন্ডিশন মাস্ট বি অ্যাপ্লাইড টু অ্যাচিভ দ্য রিভার্সিবল প্রসেস। আচ্ছা, এটা লিখে গেলে বলবে। আর এক্সাম্পল যদি চাও এক্সাম্পল লিখে রাখতে পারো, যেটা বলেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের আইস, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ওয়াটার একটা রিভার্সিবল প্রসেস। আরেকটা এক্সাম্পল লিখে রাখতে পারো যেটা ন্যাচারালি হয় না, বাট একটা আছে যেটা ন্যাচারালি হয়, একটা দুটো রয়েছে ন্যাচারালি হয়। এটা কোথায় হয়, গ্যালভানিক সেল, ক্লাস 12 দেখবে পড়বে তোমরা, গ্যালভানিক সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল, সরি ইলেকট্রোলাইটিক সেল, গ্যালভানিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, ক্লাস 12 এগুলো পড়াবো। এই গ্যালভানিক সেলের যে কেমিক্যাল রিঅ্যাকশনটা টেক প্লেস হয় এটা কিন্তু তোমার রিভার্সিবল হয়। ঠিক আছে, এক্সাম্পল অ্যাজ এ এক্সাম্পল লিখে রাখতে পারো। ঠিক আছে, এখানে এক্সাম্পলটা লিখে রাখতে পারো, রিঅ্যাকশন অকার্স অ্যাট গ্যালভানিক সেল ইজ এ এক্সাম্পল অফ রিভার্সিবল রিঅ্যাকশন। Reaction takes place at galvanic cell. Galvanic cell, example of reversible reaction. এটা রিভার্সিবল রিঅ্যাকশন বা রিভার্সিবল প্রসেসের এক্সাম্পল। ঠিক আছে, আরেকটা যেটা বলেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওয়াটার অ্যান্ড আইস অ্যাচিভ দ্য রিভার্সিবল। ওকে, এটা লেখা গেলে বলে টোটালটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। বন্যা লেখা আছে, বন্যা অর্চিত বুঝতে পারছিল, অর্চিত
প্রিয়দর্শিনী লেখা আছে। নেক্সট আসবে ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস এন্ড ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস তোমরা আইডিয়া করতে পারছো। দেখো ইরিভার্সিবল প্রসেস মিন্স কি, এটার ক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা কখনোই সেম হবে না, তখন সেটা কি বলবো, ইরিভার্সিবল প্রসেস। তাহলে ফার্স্ট লিখে রাখো ইরিভার্সিবল প্রসেস। Reaction respect বললে rate of forward reaction not equal to the rate of backward reaction. The rate of forward reaction. A forward reaction rate not equal to rate of backward. তো তোমরা বলো স্যার রেট অফ ফরওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ড সেম হবে না, বুঝলাম। কেউ তো একটা বেশি হবে, কেউ কম হবে, কে বেশি হবে? মনে রাখবে ইরিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা অলওয়েজ গ্রেটার দেন দ্যাট অফ দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এটা লিখে রাখো পয়েন্ট নাম্বার 1, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন অলওয়েজ greater, এটা always greater হয় than backward reaction. আর এই রিঅ্যাকশন গুলো মনে রাখবে ইরিভার্সিবল রিঅ্যাকশন মানে 99.9% রিঅ্যাকশন ইরিভার্সিবল হয় ন্যাচারালি, ঠিক আছে। আর সেকেন্ডটা কি হবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা বেশি হবে মানে কি ড্রাইভিং ফোর্সটা অফকোর্স বেশি হবে। তো ড্রাইভিং ফোর্স greater than opposing force. Opposing force driving force opposing force থেকে বেশি হয়। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 এর ক্ষেত্রে কি হয়, এটা কি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে, ইরিভার্সিবল মানে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে না, ঠিক আছে। নো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ, কোন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে না বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিং, between reactant or product, যদি রিঅ্যাকশন বা প্রোডাক্টের রেসপেক্টে বলি, আর সিস্টেম সারাউন্ডিং এর রেসপেক্টে বললে অ্যাচিভ বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিং। সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে না। ওকে, আর পয়েন্ট নাম্বার 4টা কি জানা, কি লিখেছিলাম, ওটা 3টে পয়েন্ট লিখেছিলাম। আর কি লিখেছিলাম বলতো প্রিয়দর্শিনী, ওইটা পয়েন্টগুলো ওয়ার্ক ডান। আচ্ছা ওয়ার্ক ডানটা কার ম্যাক্সিমাম হবে বলতো, ওইটার ক্ষেত্রে কি রয়েছে, বোথ সাইড থেকে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম, মানে রিঅ্যাকট্যান্টটা যে রেটে ওয়ার্ক করবে বা যে অ্যামাউন্টে ওয়ার্ক করে প্রোডাক্টটা সেম অ্যামাউন্টে ওয়ার্ক করেছে, তো বোথ সাইড থেকে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম। এটার ক্ষেত্রে কি বোথ সাইড থেকে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হবে? এই রিঅ্যাকশনের ক্ষেত্রে মনে রাখবে বা এই স্টেপটার ক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হবে ফ্রম ফরওয়ার্ড ডাইরেকশন, ব্যাকওয়ার্ড ডাইরেকশন থেকে ওয়ার্ক ডানটা কিন্তু ম্যাক্সিমাম হবে না, ঠিক আছে। তাহলে এটা ক্ষেত্রে লিখে রাখবে work done is not same from both side. both side থেকে work done সেম হয় না, কোন সাইড থেকে work done ম্যাক্সিমাম হয়, the forward direction that is the system সাইড থেকে work done ম্যাক্সিমাম হয়, সারাউন্ডিং থেকে সাইডটা ম্যাক্সিমাম হয় না। কি হবে কেন, দেখো এটা যদি সিস্টেম হয়, এটা সিস্টেমটা যেই অ্যামাউন্টের ওয়ার্ক ডান করবে যদি ম্যাক্সিমাম করে, এইটার এগেইনস্টে সেম অ্যামাউন্টের ওয়ার্ক ডানটা সারাউন্ডিং থেকে পাবে না। সারাউন্ডিং থেকে যদি সেম অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতো না, তাহলে সেটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে যেত, তখন সেটা রিভার্সিবল। তাহলে ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হবে অনলি সিস্টেমের সাইড থেকে, সারাউন্ডিং সাইড থেকে মানে ম্যাক্সিমাম হবে না, লিমিটেড হবে, লেস হবে, ঠিক আছে। তাহলে দুটো ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম না বা সেম না, তারপর সেটা লিখেছে ওয়ার্ক ডান ইজ নট সেম ফ্রম বোথ সাইড। দিস ইজ দ্য ফিচার অফ দ্য ইরিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস এন্ড ইরিভার্সিবল প্রসেস। ওকে, আর ন্যাচারালি যত রিঅ্যাকশন রয়েছে বা যত প্রসেস রয়েছে অল আর মানে 99.9% কি হয় ইরিভার্সিবল। ইরিভার্সিবল মানে কি, সিস্টেম থেকে সবগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, সারাউন্ডিং থেকে সিস্টেম আর আসতে পারছে না, ঠিক আছে। যদি আসতে পারে তখন সেটা রিভার্সিবল হয়ে যাবে। ব্যাস, এটা নিয়ে কারো ডাউট থাকলে বলতে পারো।
বর্ণা এনি ডাউট? লেখা গেলে বলবে, প্রিয়দর্শন লেখা হয়েছে? আর আরেকটা তোমাদের সেপারেট লেখা মানে ডিফারেন্স লেখা রাখি, আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে ডিফারেন্টটা কোথায়, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। ডিফারেন্ট বিটুইন দ্য আইসোথার্মাল প্রসেস অ্যাডিয়াবেটিক প্রসেস, আজকে ডিফারেন্টটা লিখে দিচ্ছি, তোমাদের কনসেপ্ট আর ক্লিয়ার হবে। ওকে, দেন চলে আসবো ইন্টারনাল অ্যানালিসিস। স্টেট ফাংশন যেগুলো বলেছিলাম লাস্ট ক্লাসে, সেগুলো নিয়ে আবার স্টাডি করবো একটা একটা করে। এটা লেখা গেলে বলবে। আচ্ছা, নেক্সট লিখো ডিফারেন্ট বিটুইন আইসোথার্মাল প্রসেস এন্ড অ্যাডিয়াবেটিক প্রসেস। লিখে রাখবো ডিফারেন্ট বিটুইন আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক প্রসেস। এই ডিফারেন্টটা লিখে রাখো, ডিফারেন্ট গুলো পরে অ্যাপ্লাই করতে পারবে নিজে। অ্যাডিয়াবেটিক প্রসেস, আচ্ছা এট ফার্স্ট একটা ডিফারেন্ট বলবে, বর্ণনা বলো একটা ডিফারেন্ট। আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে একটা ডিফারেন্ট, এটা তো পারবে। হিটের আইসোথার্মাল প্রসেসে কি এক্সচেঞ্জ হবে না সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আইসোথার্মাল, আইসো মানে সেম, থার্মাল মানে টেম্পারেচার, মানে যখন থ্রু আউট দ্য সিস্টেমের টেম্পারেচারটা সেম থাকবে তখন সেটাকে বলবো আইসোথার্মাল প্রসেস, এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। আর এটার ক্ষেত্রে কি আসবে? অ্যাডিয়াবেটিক প্রসেস, হিটের কোনো এক্সচেঞ্জ হবে না। হ্যাঁ, হিটের কোনো এক্সচেঞ্জ হবে না, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো হিটেরই এক্সচেঞ্জ হবে না। হিটের যদি এক্সচেঞ্জ না হয়, সিস্টেমের ইনিশিয়াল হিট যা থাকবে ফাইনাল হিটটাও সেম থাকবে। হিটের এক্সচেঞ্জ হচ্ছে না তো সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং, তাহলে হিটের যদি এক্সচেঞ্জ না, হিটটা কনস্ট্যান্ট রয়েছে। এটা দিস ইজ দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। আর আইসোথার্মাল প্রসেস মিন্স কি, সিস্টেমটা টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে ইনিশিয়াল আর ফাইনাল, তখন সেটাকে বলবো আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে লিখে রাখবে ইন আইসোথার্মাল প্রসেস হিটের এক্সচেঞ্জ হতে পারে আইসোথার্মালে, বাট টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, মে এক্সচেঞ্জ অফ হিটের এক্সচেঞ্জ হতে পারে বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। হিট আর টেম্পারেচারের মধ্যে রিলেশনটা কি লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম। ঠিক আছে, যেটা আমি আবার পরে ডিসকাস করবো, পরে রয়েছে আবার হিট আর টেম্পারেচারের মধ্যে রিলেশনটা কি, যখন হিট ক্যাপাসিটি পড়বো তখন আরো ডেপথে ডিসকাস করবো। ঠিক আছে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে হিটের এক্সচেঞ্জ হতে পারে, বাট কি লিখলাম জানো, মে এক্সচেঞ্জ অফ হিট বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিং। সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে হিটের এক্সচেঞ্জ হতে পারে, বাট টেম্পারেচার অফ সিস্টেমের টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। দিস ইজ দ্য আইসোথার্মাল প্রসেস। লাস্ট ক্লাসে বলেছিলাম হিটটা কজ, টেম্পারেচার এফেক্ট। হিট দিলে টেম্পারেচার বাড়ে। এবার একটা জিনিসও বলেছিলাম যে হিট দিলে যে টেম্পারেচার বাড়ে এটা সবসময় নাও বাড়তে পারে, হিট সাপ্লাই করলে যে টেম্পারেচার বাড়বে এটা নাও হতে পারে। দেখো সেটা লিখেছে সিস্টেমটার সঙ্গে সারাউন্ডিং, দ্যাট ইজ দ্য সারাউন্ডিং থেকে সিস্টেমে হিট আসছে কিন্তু এখানে, নাও আসতে পারে, বাট টেম্পারেচারটা কিন্তু সিস্টেম অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। দিস ইজ দ্য আইসোথার্মাল প্রসেস। এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, পরে কিন্তু কনসেপ্ট লাগবে আমার। এটা সিস্টেম আর এটা কি রয়েছে সারাউন্ডিং। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম সারাউন্ডিং থেকে যদি হিটটা সিস্টেমে আসে, হিট মানে কি, হিট হচ্ছে কজ, হিট দিলে টেম্পারেচার বাড়ে। এবার হিট দিলে টেম্পারেচার বাড়ে সে বুঝলাম, আমি সারাউন্ডিং থেকে হিটটা সিস্টেমে নিয়ে আসলাম, টেম্পারেচার বাড়তেও পারে নাও পারে, অ্যাজ ইউজুয়াল বাড়ে, এটা কনস্ট্যান্টও থাকতে পারে। আইসোথার্মাল প্রসেসে সেটাই হয়, সারাউন্ডিং থেকে সিস্টেমে হিটটা আসছে নাও আসতে পারে, নো প্রবলেম, বাট সিস্টেমের টেম্পারেচারটা থ্রু আউট ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচারটা সিস্টেমে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে সেটা আইসোথার্মাল প্রসেস হবে।
বাট অ্যাডিবেটিক প্রসেসে কি বললে, অ্যাডিবেটিক প্রসেসের ক্ষেত্রে একদম কাট, সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে কোনো হিটের এক্সচেঞ্জ হবে না। লিখে রাখবে এখানে পয়েন্ট নাম্বার 1, নো এক্সচেঞ্জ অফ হিট বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো হিটের এক্সচেঞ্জ হবে না। হিটের যদি এক্সচেঞ্জ না হয়, আমি ধরে নিলাম সিস্টেমটার ইনিশিয়াল হিট ছিল Q1, এটা ইনিশিয়াল হিট, ওকে। সিস্টেমটার ফাইনাল হিটটা ধরে নিলাম Q2, এটা ফাইনাল হিট। তাহলে দুটোর কি থাকবে, কিন্তু হিটের এক্সচেঞ্জ হচ্ছে না, তাহলে ইনিশিয়াল হিট ইজ ইকুয়াল টু ফাইনাল হিট। হিটের এক্সচেঞ্জ না হলে তো হিট তো সেমই থাকবে। আর চেঞ্জেস অফ হিট ডেল কিউ, চেঞ্জেস মানে কি ডেল সাইন রিপ্রেজেন্ট করবে, ডেল কিউ মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল ভ্যালুটা কত রয়েছে দেখো Q2, আর ইনিশিয়াল ভ্যালুটা কত রয়েছে Q1, Q2 মাইনাস Q1 করলাম, দুটো ভ্যালু তো সেম, সেম থাকে মানে কি আছে 0 আছে। Q2 মাইনাস Q1, তাহলে এখানে কি লিখলাম Q2 জায়গায় Q1 লিখো, এটা Q1 লিখলাম ইকুয়াল টু 0, কিন্তু দুটো সেম। ব্যাস, আইসো অ্যাডিবেটিক প্রসেসের ক্ষেত্রে হিটের কোনো এক্সচেঞ্জ হয় না, ওইটা কি হয় চেঞ্জেস অফ হিট 0 আসবে। এটা ফার্স্ট ডিফারেন্স বিটুইন আইসোথার্মাল আর অ্যাডিবেটিক প্রসেস। এটা নিয়ে ডাউট আছে অর্জিত? ওকে, লেখা গেলে বলবে। লেখা আছে এটা? আচ্ছা, পয়েন্ট নাম্বার 2 দেখো, এবার ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিটা আমি এই পয়েন্টটা পরে ডিসকাস করবো, জাস্ট একটু বলে দেই। ইন্টারনাল এনার্জি মানে ইন্টারনালি যে অ্যামাউন্টের এনার্জি থাকবে কোনো একটা সিস্টেমের মধ্যে, সেটাকে ইন্টারনাল এনার্জি বলবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমার সাপোজ, আমি যদি আমার কথা বলি, প্র্যাকটিক্যালি বলছি যে ডেলি অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য আমার মিনিমাম অ্যামাউন্ট এনার্জি লাগবে। ডেলি অ্যাক্টিভিটি মানে আমি রাস্তাঘাটে হাঁটছি, তোমাদের পড়াচ্ছি, প্লাস আমি বাইকিং করছি, সমস্ত কিছু ডেলি অ্যাক্টিভিটি বা আমার সার্ভাইভ করার জন্য মিনিমাম অ্যামাউন্ট এনার্জি লাগবে। সাপোজ ধরে নিলাম 200 জুল, ওকে। এই 200 জুলের থেকে যদি ডাউনে চলে যায় আমার এনার্জিটা, আই উইল বি ডেড বডিতে ট্রান্সফর্ম হবে। মানে 199 হলো ডেড হবো আমি, তাহলে আমাকে 200টা মেনটেন্স করতে হবে, তাই তো? তো তুমি কি করলে, আমাকে 200 মেনটেন্স করতে গেলে তুমি কখন 201 রাখবে না, তোমার টার্গেট থাকবে এনার্জিটাকে 200 থেকে বেশি রাখতে হবে, তাই তো? তো ইচ এন্ড এভরি সিস্টেমের মধ্যে বা ইচ এন্ড এভরি সাবস্টেন্সের মধ্যে মিনিমাম যে অ্যামাউন্টের এনার্জিটা থাকলে ওই স্পেসিফিক সাবস্টেন্সটা এক্সিস্ট করে ন্যাচারালি, সেই স্পেসিফিক অ্যামাউন্টের এনার্জিটাকে বলবো কি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি টার্মটাকে ব্রেক ডাউন করো। ইন্টারনাল এনার্জি মানে ইন্টারনালি যে এনার্জিটা সিস্টেমের মধ্যে রিসাইড করে থাকে, ঠিক আছে, ইনকর্পোরেট থাকে, দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নন এজ ইন্টারনাল এনার্জি, ওকে। ইন্টারনালি থাকবে। এবার তুমি বলো স্যার সেটা তো বুঝলাম, হিউম্যান বডির ক্ষেত্রে আমি ইজিলি এক্সাম্পলটা দিয়ে দিলাম 200 জুল। আমি যদি একটা সলিড সাবস্টেন্স নিয়ে আসি, আমি যদি একটা গ্যাসিয়াস সাবস্টেন্স নিয়ে আসি, তার ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা পাবো কোথায়? তারা তো খাবার খায় না, তারা তো ফুড কনজিউম করে না, তাদের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা এক্সিস্ট করবে কীভাবে? তোমরা তারা তো এক্সিস্ট করছে ন্যাচারালি। আমি বললাম ইন্টারনাল এনার্জি না থাকলে এক্সিস্ট করতে পারে না। সব সাবস্টেন্সেরই ইন্টারনাল এনার্জি থাকে, সেটা সলিড হোক, সেটা গ্যাস হোক, সেটা লিকুইড হোক। তো তুমি বলে স্যার সেটা তো বুঝলাম, লিকুইডের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা আসবে কোথা থেকে, বা গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা আসবে কোথা থেকে? দেখো, আমি যদি একটা গ্যাসিয়াস পার্টিকেল নিই, একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের মধ্যে আমি ধরে নিলাম 1000 গ্যাসিয়াস পার্টিকেল রয়েছে। এই 1000 গ্যাসিয়াস পার্টিকেল কি বসে থাকবে? বসে থাকবে না, সে র্যান্ডমলি কি করবে, কন্টিনিউয়াসলি মুভ করেই যাচ্ছে। এবার একটা পার্টিকেল যখন মুভ করছে, সে কি করবে, সেখানে একটা পার্টিকেলের সঙ্গে কলিশন করবে। এবার কলিশন যখন করবে, পার্টিকেলের সাথে পার্টিকেলের যখন কলিশন হবে, একটা ফ্রিকশন ফোর্স, কলিশন মানে একটা ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন মানেই তো হিট ফর্ম করবে। ওই হিটটা কি হবে, ওই গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যে অ্যাজ এ এনার্জি হিসাবে স্টোর হবে। আর দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নোন এজ এ ইন্টারনাল এনার্জি। তাহলে সোর্স অফ ইন্টারনাল এনার্জিটা কি? সোর্স অফ ইন্টারনাল এনার্জি ইজ দ্য কলিশন বিটুইন দ্য পার্টিকেল। এইভাবে লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা হয়। এবার তুমি বলবে স্যার সেটা তো বুঝলাম, সলিড বা লিকুইড, সরি লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে না হয় কলিশনের জন্য আমি ইন্টারনাল এনার্জির কনসেপ্টটা বললাম। সলিডের ক্ষেত্রে তো কলিশন হয় না, ওটা স্ট্যাটিক ফরম্যাটে রয়েছে, সেখানে ইন্টারনাল এনার্জিটা আসবে কোথা থেকে? সলিডের পার্টিকেলের ক্ষেত্রে কি হয়, কলিশন হয় না, কলিশন হয় বাট মাইক্রোস্কোপের আন্ডারে তুমি যদি দেখো সলিড পার্টিকেলগুলো কি কন্টিনিউয়াসলি ভাইব্রেশন মোডে থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় কার্নেল ভাইব্রেশন বলে। অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি ভাইব্রেশন মোডে থাকে সলিড পার্টিকেলগুলো।
যখন একটা সলিড পার্টিকেল কন্টিনিউয়াসলি ভাইব্রেশন মোডে থাকে তখন এই ভাইব্রেশনটা কি করবে, ডিউ টু দিস ভাইব্রেশন অ্যাডিশন পার্টিকেলের মধ্যে কলিশন করবে, কলিশন ফ্রিকশন ক্রিয়েট হবে, ডিউ টু দিস ফ্রিকশন কি হবে, এনার্জিটা ক্রিয়েট হবে। ফ্রিকশন মানে হিট ফর্ম করবে, সেই হিটটা ওই সলিড সাবস্টেন্সের মধ্যে অ্যাজ এনার্জি হিসেবে স্টোর হয়। আর দিস ইজ দ্য সোর্স অফ ইন্টারনাল এনার্জি। বুঝতে পারছো? তাহলে সলিড, লিকুইড, গ্যাস হোক, হিউম্যান বডি হোক, এনিথিং হোক, ইচ অ্যান্ড এভরি সাবস্টেন্সের মধ্যে ইন্টারনালি একটা এনার্জি স্টোর থাকে। দিস ইজ দ্য ইন্টারনাল এনার্জি। আর সোর্স অফ ইন্টারনাল এনার্জি ইজ দ্য কলিশন ওয়ান পার্টিকেল টু আনাদার পার্টিকেল। দিস ইজ দ্য সোর্স অফ ইন্টারনাল এনার্জি, সেটা বললাম। নেক্সট ইনফরমেশন আমরা যেটা পড়েছিলাম যে আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা কি সেম থাকে না ডিফারেন্ট হয়? কোনটা বলতে পারবে? আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা কি চেঞ্জ হতে পারে? ইন্টারনাল এনার্জি তোমার কি মনে হয় ইন্টারনাল এনার্জি কি চেঞ্জ হবে? তার একটা জিনিস আমি বলেছি, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কিন্তু হিটের এক্সচেঞ্জ হতেও পারে, না হয়। আইসোথার্মাল প্রসেসে যদি হিটের এক্সচেঞ্জ হয়, হিটের এক্সচেঞ্জ মানে সারাউন্ডিং থেকে তুমি যদি হিটটা সিস্টেমে যায়, সিস্টেম তো হিট নিচ্ছে, হিট নিয়ে মানে হিট তো একটা এনার্জি, তাহলে এনার্জি নিলে এনার্জি তো বেড়ে যাবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে তখনই ইন্টারনার্জি চেঞ্জ হবে যদি সে সারাউন্ডিং থেকে হিটটাকে নেয়। ওকে, তো এটা কি লিখবে? ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস ইন্টারনাল এনার্জি মে চেঞ্জ। মে কেন লিখলাম? হিট এক্সচেঞ্জ হলে সারাউন্ডিং থেকে সিস্টেম তবে সে ইনক্রিজ করবে, হিটের যদি এক্সচেঞ্জ না হয় তাহলে সে ইনক্রিজ করবে না। তাহলে লিখে রাখবে ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস ইন্টারনাল এনার্জি মে চেঞ্জ, সেটা চেঞ্জ হতে পারে। বাট আইসোথার্মাল প্রসেস তো বললাম, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি চেঞ্জ হবে? এটা অলওয়েজ। প্রিয়দর্শিনী তোমার কি মনে হয় আইসোথার্মাল প্রসেসে চেঞ্জ or not change or always change? আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে যদি হিট চেঞ্জ হচ্ছে না, হিটটা যদি চেঞ্জ হতো সিস্টেমের সারাউন্ডিং এর মধ্যে, তাহলে ইন্টারনাল এনার্জিটা এখানে চেঞ্জ হতো, তাই তো? যেহেতু এখানে হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হবে না, এটা কিন্তু চেঞ্জ হবে। দেখ আমি এক্সাম্পল দিচ্ছি, ইন্টারেস্টিং জিনিস। ওই জন্য বলছি থার্মোডাইনামিক্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম দুটো চ্যাপ্টার, এত ইনফরমেশন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভাববে কোনোরকম হবে। দেখ আমি এক্সাম্পল দিচ্ছি, এটা অলরেডি আমি এক্সাম্পল দিয়েছিলাম লাস্ট ক্লাসে। আমি দেখো একটা কন্টেনার নিলাম, ভালো করে শুনবে। এটা একটা কন্টেনার, এটা একটা সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমটার এখানে একটা গ্যাস পার্টিকেল রাখলাম, গ্যাস। এই সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং একটা জিনিস হচ্ছে না, কিন্তু এখানে হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, ক্রস করে দিলাম। এটা সারাউন্ডিং, ভালো করে শুনবে সবাই, হিটের এক্সচেঞ্জ হচ্ছে না। এখানে আমি কি করলাম? একটা পিস্টন অ্যাটাচ করে রাখলাম, পিস্টন অ্যাটাচ করে রেখেছি। কিন্তু এবার আমি কি করলাম? গ্যাসটা এক্সপান্ড করছে, এক্সপান্ড করলে পিস্টনটা কোথায় যাবে বলতো? ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে না আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে? অফকোর্স আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে, বাইরের দিকে বেরিয়ে আসবে। তাহলে ফাইনাল আমি ড্র করে দেখাচ্ছি, ফাইনাল তাহলে পিস্টনের পজিশনটা কোথায় আসবে? এখানে করলাম, এটা ফাইনাল পিস্টনের পজিশন। আগে ছিল গ্যাসটা এই জোনের মধ্যে ছিল, এই ভলিউমের মধ্যে, ফাইনাল গ্যাসটা এই ভলিউমের মধ্যে রয়েছে। প্রিয়দর্শিনী বলবে এই যে গ্যাসটা ইনিশিয়াল ভলিউম ছিল এটা V1, ফাইনাল ভলিউমটা রয়েছে এটা V2, এটা রয়েছে V1। এবার প্রিয়দর্শিনী তুমি আমাকে বলো, এই যে গ্যাসটা এক্সপান্ড হয়েছে, এক্সপানশনের জন্য তো এনার্জি লাগবে, সেই এনার্জিটা পাবে কোথা থেকে? এখানে কিন্তু হিটের এক্সচেঞ্জ হচ্ছে না, হিটের এক্সচেঞ্জ হচ্ছে না, সেই এনার্জিটা পাবে কোথা থেকে? মলিকুলার ইন্টারঅ্যাকশন মানে তো ইন্টারনাল এনার্জি। তাহলে অ্যাকচুয়ালি এখানে যে এক্সপান্ড হচ্ছে, এক্সপানশনের জন্য ইন্টারনাল এনার্জিটা ডিস্ট্রয় হয়ে গ্যাসটাকে এক্সপান্ড করবে, ডিস্ট্রয় হবে, মানে ইন্টারনাল এনার্জিটা একটু একটু করে ডিস্ট্রয় হয়ে গ্যাসটাকে এক্সপান্ড করতে হেল্প করবে। তাহলে ইন্টারনাল এনার্জি যে ডিস্ট্রয় হয়, ইন্টারনাল এনার্জিটাকে এখানে স্ট্যাটিক আছে না কমে যাচ্ছে? এখানে ফাইনাল কেসে কমে যাচ্ছে না, ডিক্রিজ। তাহলে মনে রাখবে যে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু তোমার যখন এক্সপানশন হবে কনস্ট্যান্ট টেম্পারেচারে, কনস্ট্যান্ট হিটটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, সেম আছে দুটো কেসে। বাট এক্সপানশনের সময় কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, মানে এনার্জিটা কমে যাচ্ছে। যদি উল্টোটা করি, যদি আমি কম্প্রেস করি, আবার এটা লাস্ট ক্লাসে বলেছিলাম, যদি কম্প্রেস করি যদি, তখন কি আসবে? তখন পিস্টনটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে, ছিল এটা ইনিশিয়াল, ফাইনাল এটা। তখন কি আসবে? কম্প্রেস করা মানে আউটার সাইড থেকে আমি এনার্জি পুশ করছি সিস্টেমে, তখন কিন্তু এনার্জিটা বেড়ে যাবে। বাট কিউটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে, কিউ কিন্তু আমি চেঞ্জ করছি না সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে। তাহলে কিউটা কনস্ট্যান্ট রেখে আমার কিন্তু এনার্জিটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে অলওয়েজ চেঞ্জ হয়, অলওয়েজ। যখন এক্সপান্ড করবে তখন ডিক্রিজ করবে ইন্টারনাল এনার্জি, যখন কম্প্রেস করবো গ্যাসটাকে তখন ইনক্রিজ করবে। লিখে রাখতে পারো। তাহলে পয়েন্ট নাম্বার 2 তে লিখে রাখবে এটার ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক প্রসেসে অলওয়েজ চেঞ্জ। বুঝতে পারলে? এটার ক্ষেত্রে লিখে রাখবে
যে ইন্টারনাল এনার্জি অলওয়েজ, এটা অলওয়েজ চেঞ্জ হবে। এবার অলওয়েজ চেঞ্জ তো হবে বুঝলাম, এবার কি হবে, ইনক্রিজ ও ডিক্রিজ। কখন ইনক্রিজ করবে ইন্টারনাল এনার্জি? অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি তখনই ডিক্রিজ করবে যখন এক্সপানশন হবে গ্যাস, when expansion of gas takes place হবে। গ্যাসের যখন এক্সপানশন টেক প্লেস হবে তখন ইন্টারনাল এনার্জিটা ডাউনের দিকে মুভ করবে। তাহলে ইন্টারনাল expansion of gas takes place at constant heat, internal energy decreases। আর কখন ইনক্রিজ করবে? লিখে রাখবো এখানে, when compression of gas takes place হবে at constant heat, তখন কি আসবে, ইন্টারনাল এনার্জিটা ইনক্রিজ করবে। এই পয়েন্টগুলো এতটাই ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো খুব লাগে যেগুলো লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? প্রচুর অ্যাপ্লিকেশন পাবে এগুলো, লিখে গেলে বলবো। নেক্সট আসবো, থার্ড নাম্বার পয়েন্ট আরো ইম্পর্টেন্ট। থার্ড নাম্বার পয়েন্টের অ্যাপ্লিকেশন পাবে, ওয়ার্ক ডান দিয়ে বলবো, ওয়ার্ক ডান। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কিভাবে হবে? পয়েন্ট নাম্বার 3, এটা একটা সিস্টেম, এটা সারাউন্ডিং, ঠিক আছে? এটার ক্ষেত্রে ওয়ার্ক ডান কিভাবে করবে? ওয়ার্ক ডান, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এগুলো পরে আরো ডেপথে ডিসকাস করবো আমি, এক্সাম্পল দিয়ে ম্যাথমেটিক্যাল গ্রুপ করে ডিসকাস করবো এগুলো। থিওরিটিক্যালি বলছি, দেখো ওয়ার্ক ডান মানে কি? আমি সবাই তোমাকে বলছি না, গ্যাসিয়াস পার্টিকেল রেখেছি, গ্যাসটা ইটসেলফ এক্সপ্যান্ড করবে। যখন গ্যাসটা নিজে থেকে এক্সপ্যান্ড করে তখন সেটাকে বলা কি, সেটাকে কি বলা হয়? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এবার যখন আমি গ্যাসটার উপর কম্প্রেস করে ভলিউমটা ডিক্রিজ করবো, এখানে যখন আমি পাইপ থেকে প্রেসার অ্যাপ্লাই করে এটাকে কম্প্রেস করবো তখন সেটাকে বলা হয় ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এই দেখো এটার ক্ষেত্রে এক্সপ্যান্ড করেছে, গ্যাসটা নিজে থেকে এক্সপ্যান্ড করছে, গ্যাসটা যখন নিজে থেকে এক্সপ্যান্ড করবে তখন সেটাকে বলা হয় ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তুমি লিখে রাখতে পারবে, এটাকে বলা হয় ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এবার দেখো আমি সেকেন্ড কেসে কি করেছিলাম, আউটার সাইড থেকে প্রেসার অ্যাপ্লাই করে ভলিউমটাকে ডিক্রিজ করেছিলাম। প্রেসার অ্যাপ্লাই করেছি আউটার সাইড থেকে, মানে কম্প্রেস করছি। আউটার সাইড থেকে প্রেসার অ্যাপ্লাই করা মানে কি, সিস্টেমটির উপর ওয়ার্ক করেছি। আর এটাকে বলবো তাহলে কি, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওয়ার্ক ডান বলা হয় বাই দ্য সিস্টেম, হ্যাঁ। আর সেকেন্ড কেসে গ্যাসটার উপর প্রেসার অ্যাপ্লাই করেছি, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওকে, এবার দেখো আমি নেক্সট যেটা বলেছিলাম, আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডান যদি বাই দ্য সিস্টেম করি সেটা ক্ষেত্রে তুমি কিভাবে করবে, মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমের ক্ষেত্রে যে এনার্জিটা লাগবে সেটা কোথা থেকে পাবো? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম যদি বলি, বাই দ্য সিস্টেম। দেখো আমি ফার্স্ট কেসে আমি বলেছিলাম আইসোথার্মাল প্রসেসে হিটটা এক্সচেঞ্জ হতে পারে, নাও পারে, নো প্রবলেম। এবার ওয়ার্ক ডান যখন বাই দ্য সিস্টেম হবে, গ্যাসটা নিজে থেকে এক্সপ্যান্ড করবে, তাই তো? ওই গ্যাসটা নিজে থেকে এক্সপ্যান্ড করতে গেলে আমাকে তো এনার্জি লাগবে, এনার্জিটা পাবে কোথা থেকে? তুমি বলে স্যার আমি ইন্টারনাল এনার্জি ডিস্ট্রয় করবো। ইন্টারনাল এনার্জি যদি আমি আইসোথার্মাল প্রসেসে ডিস্ট্রয় করে দিই তাহলে টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার উপর ইম্প্যাক্ট করবে। ইন্টারনাল এনার্জি কমে যাওয়া মানে কি, ইন্টারনাল এনার্জিটাকে ডিস্ট্রয় করে যদি আমি এটা এক্সপ্যান্ড করি তাহলে ইন্টারনাল এনার্জিটা কমবে, আর ইন্টারনাল এনার্জিটা কমে যাওয়া মানে টেম্পারেচার কমে যাবে। বাট আইসোথার্মাল প্রসেসে তো টেম্পারেচার মানে চেঞ্জ করা যাবে না, তাহলে তোমার কি করতে হবে, ইন্টারনাল এনার্জিটাকে তোমার এখানে কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে? তাহলে ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট রাখতে গেলে, আর তুমি আবার ওয়ার্ক ডানটা বাইরে সিস্টেম করতে চাচ্ছ, এনার্জি লাগবে, তখন এনার্জিটা পাবে পাবে, তখন তোমার আউটার সাইড থেকে হিটটাকে তোমাকে নিতে হবে। আউটার সাইড থেকে তুমি যে হিটটা নিবে
সেইটা কি করবে, তোমার গ্যাসটাকে এক্সপান্ড করবে, তাই তো? তাহলে এখানে কি লিখবো, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে এক্সপানশন অফ দ্য গ্যাস ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব ফ্রম সারাউন্ডিং। মনে রাখবে, এটা লাগবে কিন্তু পরে আবার, এটা লিখে রাখবে এখানে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম is equal to amount of heat absorbed from surrounding। এইটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, আমি রিপিট করবো, আরো এক্সপ্লেন করবো। তাহলে এই পয়েন্টটা কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। বুঝতে পারছো এই সিস্টেমটা যেটা বললাম? এখন আরেকবার রিপিট করছি দেখো সবার জন্য। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস মানে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার, টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে, এটা অলরেডি বলে নিয়েছি। তো তুমি কি করলে, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান করবে। ওয়ার্ক ডানটা কি টাইপের ওয়ার্ক ডান? বাই দ্য সিস্টেম। বাই দ্য সিস্টেম মানে আমরা পড়েছি গ্যাসটাকে এক্সপান্ড করতে হবে, গ্যাসটাকে এক্সপান্ড করতে গেলে তোমাকে তো এনার্জি লাগবে। এবার তুমি বলে স্যার আমি এনার্জিটা ইন্টারনাল এনার্জিটাকে ডিস্ট্রয় করবো না, ইন্টারনাল এনার্জিটাকে তুমি এখানে ডিস্ট্রয় করো তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে না, টেম্পারেচারটা কমে যাবে। কি বলো স্যার কেন কমবে? টেম্পারেচার আর হিট তো রিলেট, হিটটা সাপ্লাই করে টেম্পারেচারটা বাড়াতে পারবে। তো তুমি একটা কাজ করো, হিটটা সাপ্লাই করে সেটা দিয়ে ওয়ার্ক ডান করো, তাহলে তোমার ইন্টারনার্জিটা ডিস্ট্রয় হবে না, ইন্টারনার্জি কনস্ট্যান্ট থাকবে। ইন্টারনার্জি কনস্ট্যান্ট থাকবে মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আর তুমি বাইরে থেকে হিটটা নাও, যে অ্যামাউন্টের হিট নেবে সেটা কি করবে, গ্যাসটাকে এক্সপান্ড করতে হেল্প করবে, গ্যাসটা এক্সপান্ড করবে মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব ফ্রম সারাউন্ডিং। দিস ইজ দ্য কনসেপ্ট ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস। বুঝতে পারলে? বল না? তাহলে এবার অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে বলো? অ্যাডিয়াবেটিক প্রসেস একটু, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করবে, তাই তো? সিস্টেমের উপর ওয়ার্ক ডান করলে ইন্টারনালজিটা বেড়ে যাবে। আর কি হবে, হিটটা কনস্ট্যান্ট রাখতে হবে, যেটা এই যে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যদি করি তখন ইন্টারনালজিটা বেড়ে যাবে। আর ওয়ার্ক ডান যদি বাই দ্য সিস্টেম করি ইন্টারনালজিটা কমে যাবে। তুমি বলো স্যার ইন্টারনালজিটা কেন বাড়বে, কেন কমবে? তাহলে এক্সপ্লেন করি না, এবার এক্সপ্লেন করছি এটা ক্ষেত্রে। কেন এটার ক্ষেত্রে হিটটা এক্সচেঞ্জ হয় না, তাহলে হিট যদি এক্সচেঞ্জ না হয় তাহলে এটার ক্ষেত্রে দেখো এবার লিখছি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে দেখো এটা দুটো করবো আমি, ওয়ার্ক ডানের কনসেপ্টে বলছি, ওয়ার্ক ডান এটা ক্ষেত্রে ওয়ার্ক ডান একটা বর্ণ আমাকে বললো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর ওয়ার্ক করবে। সিস্টেমের উপর ওয়ার্ক করা মানে কি, গ্যাসটাকে কম্প্রেস করা, তো ভলিউম ডিক্রিজ করবে, ঠিক আছে? কেপিং কি কনস্ট্যান্ট, কি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তুমি এদিকে হিটটাকে কনস্ট্যান্ট করে রাখবে, কিন্তু মানে সিস্টেমের সাথে সারাউন্ডিং এর হিটের কোনো লেনা দেনা নেই, মানে এখানে এক্সচেঞ্জ হবে না। সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং যদি হিটের কোনো এক্সচেঞ্জ করবে না, আবার ওয়ার্ক ডান করবে। সিস্টেমের উপর ওয়ার্ক ডান করা মানে কি, সিস্টেমের উপর তুমি কি করছো, এনার্জি দিচ্ছ সিস্টেম। তো সিস্টেমে যদি আমি এনার্জি দিই সিস্টেমের কি বেড়ে যাবে, ইন্টারনাল এনার্জিটা বাড়বে। এখন কিউটা কনস্ট্যান্ট রাখতে হবে, ইজ ইকুয়াল টু দ্য ইনক্রিজ অফ ইন্টারনাল এনার্জি, এনার্জি হ্যাঁ সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না কিন্তু, কারণ সিস্টেমটা অ্যাডিয়াবেটিক প্রসেস, প্রথমে বলেছি এটা, ঠিক আছে? কিউটা কনস্ট্যান্ট দেখে, হিট হিট কিউটা তো হিট, তো হিট তো কনস্ট্যান্ট রয়েছে, ইনিশিয়াল হিট ফাইনাল হিট সিস্টেমের সেম রেখেছো তুমি, হিটের কোনো এক্সচেঞ্জ করবে না, সিস্টেমটা ইনিশিয়াল হিট যা থাকবে ফাইনাল হিটও সেম থাকবে। তো সিস্টেমের উপর যদি ওয়ার্ক ডাউন করি, মানে সিস্টেমে ওয়ার্ক ডাউন মানে সিস্টেমে এনার্জি দিচ্ছ, এনার্জি দিলে কি বাড়াবে, হিটটা কনস্ট্যান্ট রাখতে গেলে হিট তো বাড়াতে পারবে না, তাহলে সিস্টেম ইন্টারনালজিটাকে বাড়াবে। সে দেখো সেটা লিখেছি ইনক্রিজ অফ ইন্টারনালজি অফ সিস্টেম, বুঝতে পারলে? আর সেকেন্ড ওয়ার্ক ডানটা যদি বলি এখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বল না, কি হবে এটা, ওয়ার্ক ডান সরি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম যদি বলি কি হবে, হ্যাঁ ইজ ইকুয়াল টু কেপিং কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট ডিক্রিজ of internal energy of the system, system energy ডিক্রিজ করবে, বাস। ঠিক আছে, আচ্ছা আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টে লাস্ট পয়েন্টে আমরা করে নিয়েছি অলরেডি, মুছে দিলাম।
আইসোথার্মাল প্রসেসে হ্যাঁ দুটো হবে, একটা বাইরে সিস্টেম একটা অন দ্য সিস্টেম। এটার ক্ষেত্রে কি করেছিলাম বাইরে সিস্টেম, এটার উপর যদি অন দ্য সিস্টেম করি আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসে যদি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করি তাহলে কি হবে বলতো, এটা দুটো এটা হবে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করলে কি হবে বলো, ওয়ার্ক টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে তোমাকে। সিস্টেমের উপর ওয়ার্ক করে সিস্টেমের তো এনার্জি বেড়ে যাচ্ছে, কেন এনার্জি বেড়ে আমার টেম্পারেচার উপর ইম্প্যাক্ট করবে, তাহলে তুমি কি করবে এনার্জিটা কি করবে, সিস্টেম স্টোর করে রাখা যাবে না। সিস্টেমের উপর যদি ওয়ার্ক করি, আমি আইসোথার্মাল বলছি, আইসোথার্মাল প্রসেসে কি কনস্ট্যান্ট থাকে, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট রয়েছে এখানে। এবার তুমি কি করো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করলে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর ওয়ার্ক করলে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার, সিস্টেমের এনার্জি বেড়ে যাবে। সিস্টেমে যদি এনার্জি বেড়ে যাবে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, বাট আমাকে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে যেই অ্যামাউন্টে ওয়ার্ক করবো এক্স্যাক্টলি এনার্জিটা তোমাকে সিস্টেমে রাখা যাবে না, কেন সিস্টেমে স্টোর করে রাখা মানে টেম্পারেচার বেড়ে যাবে, তাহলে সিস্টেম থেকে তোমাকে বাইরে বের করে দিতে হবে। সিস্টেম থেকে বাইরে বের করে মানে কি, তখন লিখবে এটা অ্যামাউন্ট অফ হিট রিলিজ ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং, তো লিখে রাখো ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ হিট রিলিজ ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং। এই পয়েন্টগুলো এতটাই ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো তোমার যখন পরে এটা বেসিসে যখন ম্যাথ করবে বা যখন তোমার কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে দেখবে এই পয়েন্টগুলো মানে আরো অনেক বলবো আমি আর, মানে চ্যাপ্টারটা শুধু ইনফরমেশন বেস চ্যাপ্টার, আর এই পয়েন্টগুলো মুখস্থ করা পসিবল না, মুখস্থ করে মনে রাখতে পারবে না, কেন সবই একরকম ফিল হবে, আমি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আরেকটা পয়েন্ট আছে যেটা আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক প্রসেস, ফোর্থ নাম্বার পয়েন্ট যেটা রয়েছে আইসোথার্মাল প্রসেসে প্রেসারের সাথে ভলিউমের একটা রিলেশন আছে, যেটা অলরেডি পড়েছো। ফোর্থ নাম্বার পয়েন্ট, ইন আইসোথার্মাল প্রসেস রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড ভলিউম, প্রেসার মানে পি অ্যান্ড ভলিউম মানে ভি, দুটোর মাল্টিপ্লাই ফর্মটা কি হয় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে স্লাইটলি চেঞ্জ হয়, ঠিক আছে, চেঞ্জ হয়, আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি, বাট সেই ইকুয়েশনটা প্রুফটা তোমাদের আছে, আমি সবকে দেখাবো পরে, তারপরে এটা পড়বো আবার, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, প্রেসারের সাথে ভলিউম একটু ডিফারেন্ট হবে ইকুয়েশনটা। ফোর্থ নাম্বার পয়েন্টে লিখে রাখবো অ্যাডিয়াবেটিক প্রসেস রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড ভলিউম, এই রিলেশনটা কি রয়েছে, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো তুমি বলেছে গামাটা কি, গামাটা আছে পরে বলবো, জাস্ট লিখে দিচ্ছি গামা ইকুয়াল টু সিপি বাই সিবিটা কি পরে আসলে রয়েছে সব, এই গামাটাকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যাটমিসিটি বলা হয়, ঠিক আছে, মেসেজ লিখে রাখবো একটু, এই ইকুয়েশনটা পরে আছে ডিসকাস করবো, কোথা থেকে আসছে কিভাবে আসছে সব প্রুফ করে দেখাবো, ঠিক আছে। এই গামাটা কোথা থেকে আসছে এটারও প্রুফ রয়েছে, গামাটা কি সেটাও রয়েছে, গামাটাকে অ্যাকচুয়ালি অ্যাটমিসিটি, ঠিক আছে, যেটা রিলেশন আছে সিপি বাই সিবি, এই সিপিটা কি সিবি কি সব রয়েছে, ঠিক আছে। লেখা গেল বলবে, হ্যাঁ এটাকে হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার বলে, সিবি কে বলা হয় হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট বলে, এগুলো সব ডিটেইলসে পড়বো। এই গামাটাকে বলা অ্যাটমিসিটি বলে, আর এটা অ্যাডিয়াবেটিক প্রসেসের প্রেসারের সাথে ভলিউমের রিলেশন, এটা দিয়ে নিউমেরিক্যাল দেওয়া হবে, এগুলো সবগুলো পড়াবো নিউমেরিক্যাল যখন আসবো পরে, এগুলো পরে রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের কনসেপ্ট ঠিকঠাক আছে, বল না লেখা আছে সবার, এটা আছে আজকে ক্লাসে পড়ালাম। আচ্ছা নেক্সট ক্লাসে, আজকে ক্লাসটা এখানে থাকবে, আমি বলে দিচ্ছি নেক্সট ক্লাসে কি পড়াবো, শুনে রাখো সবাই। নেক্সট ক্লাসের টপিক আছে তোমার ইন্টারনাল এনার্জিটা নিয়ে ডিসকাস করবো, নেক্সট ক্লাসের টপিক ইন্টারনাল এনার্জি পড়াবো, আর নেক্সট ক্লাসে যেটা পড়াবো প্রেসার ভলিউম ওয়ার্ক, এটা মেন টপিক, দিলেই এই নেক্সট টপিকটা যাবে। আর নেক্সট ক্লাসটা হবে তোমার কামিং টিউসডেতে 10:30টার সময়, ঠিক আছে। আজকে ক্লাসটা এখানে থাক, বাই, ভালো থেকো সবাই।